চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। স্বর্ণ, জাল মুদ্রা, কোকেন ঢুকছে দেদারসে, সত্যতা স্বীকার করল পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। উত্তরায় গ্যাস বিস্ফোরণে মারাত্মক দগ্ধ সুমাইয়ার আক্ষেপ, হাজার আকুতিতেও এগিয়ে আসেনি কেউই। একটু সাহায্য পেলে এতজনকে মরতে হতো না। নিচে নামিয়া পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, টাই নামি আমার গায়ে দিছি। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। মগবাজার মৌচাক ফ্লাইওভার বাড়াবে যানজট ও পথচারীদের দুর্ভোগ, বাধা হবে মেট্রো রেল নির্মাণে, বলছেন বিশেষজ্ঞরা, মানতে নারাজ প্রকল্প পরিচালক। কয়েক মাস ধরে কমছে আমানতে সুদের হার, দুশ্চিন্তায় মধ্যবিত্ত শ্রেণী। আন্তর্জাতিক বাজারের তুলনায় এই সুদের হারকে যথেষ্ট বলছে কেন্দ্রীয় ব্যাংক। Goes for the big shot. They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! এবং 2012-র প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। আফ্রিদিদের 5 উইকেটে হারালো মাশরাফিরা। টাইগারদের অর্জনে উচ্ছ্বসিত সমর্থকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে মাদকসহ নানা পণ্য পাচারের জন্য দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। এর মধ্যে স্বর্ণের বার, ভারতীয় জাল রুপি যেমন রয়েছে, তেমনি রয়েছে কোকেনের মতো ব্যয়বহুল মাদকদ্রব্য। তার সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে আমদানি নিষিদ্ধ সিগারেট। শুল্ক গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ সবাই স্বীকার করছে এর সত্যতা। আরো জানাচ্ছেন কমল দে। ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ায় দেশের প্রধান বন্দর চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত থাকায় দেশীয় চোরাচালান চক্রের নজর সবসময় এই বন্দরের উপর। তার সাথে এখন যুক্ত হয়েছে আন্তর্জাতিক চোরাচালানি চক্র। গত বছরের জুনে কোকেনের বিশাল চালান ধরা পড়ার পর আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্বর্ণের বার, ভারতীয় রুপি এবং সবশেষ আসে আমদানি নিষিদ্ধ সিগারেট। কোকেন কেস থেকে উদ্ঘাটিত যে ইন্টারন্যাশনাল স্মাগলাররা আছে, তাছাড়া ইন্ডিয়ান ফেক কারেন্সি ধরা পড়েছে, ওগুলো কিন্তু শুধু আমাদের দেশের লোকজনের কাজ না, এর সাথে ইন্টারন্যাশনাল স্মাগলাররা জড়িত আছে। সম্প্রতি পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে চট্টগ্রাম বন্দরের উপর আন্তর্জাতিক চোরাচালান চক্রের নজর পড়ার বিষয়টি। যারা আন্তর্জাতিক চোরাচালান চক্র, তারা অবস্থানগত কারণে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। বাংলাদেশ থেকে এই জিনিসগুলি আমদানি করে অন্য কোথাও রপ্তানির ট্রানজিট হিসেবে চিটাগাং বন্দরকে ব্যবহার করার চেষ্টা করছে। আইনের বাধ্যবাধকতার কারণে চোরাচালান রোধে বন্দর কর্তৃপক্ষ তেমন ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে মূল দায়িত্ব শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কাঁধে। পৃথিবীর কোনো বন্দরই ভিতরের কন্টেন্ট হিসেবে এটি সংশ্লিষ্ট নয়, তবে কোনো কেউ ইন্টেনশনালি এখানে খুলে যদি কোনো কিছু করে, এই ব্যাপারে আমরা খুবই সচেতন। চোরা কারবারি যারা চালানোর চেষ্টা করে যাচ্ছে কিংবা এখনো করছে, তাদের বিরুদ্ধে আমাদের শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমরা এয়ারপোর্ট এবং পোর্ট সহ সব জায়গায় আমাদের তৎপরতা রাউন্ড দ্য ক্লক আছে। চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি আটকের মামলা সিআইডি, কোকেন চালান আটকের মামলা আদালতের নির্দেশের র্যাব এবং আমদানি নিষিদ্ধ সিগারেট আটকের মামলা বন্দর থানা পুলিশ তদন্ত করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যানজট দূর করে পরিবহন ব্যবস্থাকে সহজ করতেই হাতে নেওয়া হয় মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প। তবে বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইওভারটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যৎ গণপরিবহন পরিকল্পনায়। তারা বলছেন, এই এলাকা দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল তো বটেই, বাস র্যাপিড ট্রানজিটের জন্যও বাধা হয়ে দাঁড়াবে এই ফ্লাইওভার। একই সঙ্গে রাস্তা ও ফুটপাত সংকীর্ণ হয়ে যাওয়ায় যানজটের পাশাপাশি পথচারীদের চলাচল হয়ে উঠবে দুর্বিষহ। তবে এমন আশঙ্কা মানতে নারাজ প্রকল্প পরিচালক। তিনি দেখালেন পাল্টা যুক্তি। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির আওতায় নেওয়া আছে 6টি প্রকল্প। এর মধ্যে 3টি মেট্রো রেল আর 3টি দ্রুতগতির বিশেষ বাস সার্ভিস বা বিআরটি। এর মধ্যে বিআরটি চির রুট পড়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, গাজীপুর থেকে শুরু হয়ে মহাখালী তেজগাঁও হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটের যে রুট, তা তেজগাঁওয়ে এসে ফ্লাইওভারের কারণে বাধাগ্রস্ত হবে। এই এলাকায় ভবিষ্যতে মেট্রো রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, যদিও প্রকল্প পরিচালক তা মানতে নারাজ। বিআরটি 3 বাস 7 রাস্তা থেকে আমার ফ্লাইওভারটা ব্যবহার করে হলি ফ্যামিলি নামবে, এবং যদি এই প্রকল্প থেকে ফ্লাইওভারটা না হতো, তাহলে গণপরিবহন প্রকল্প থেকেই এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হতো। মৌচাক মগবাজার ফ্লাইওভার 2 লেনের রাস্তা, এখানে
ডেডিকেটেড কোনো বিআরটি লেন দেওয়া যাচ্ছে না। তো বিআরটি এমন একটা সিস্টেম, এটা পাইপলাইনের মতো, এটা ছিদ্র থাকতে পারবে না, কিন্তু 7 রাস্তা থেকে হলিফা মিলি পর্যন্ত এই যে সেগমেন্টটা ও অন্য গাড়ির সাথেও শেয়ার করতে হবে, যেটা বিআরটির কনসেপ্টের সাথে কোনোভাবেই যায় না। খুব সম্ভবত এই বিআরটি 3 আর ঢাকাবাসী দেখতে পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারের কারণে মগবাজার ও মৌচাকে ফুট ওভারব্রিজ ভেঙে ফেলায় এবং ফুটপাত কেটে ছোট করায় সমস্যায় পড়বেন পথচারীরা। র্যাম্প যেই জায়গায় উঠানামা করে এমনভাবে সংকুচিত হয়ে যায়, এরপরে যত চওড়া রাস্তাই থাকুক না কেন, ওই জায়গায় যা ক্যাপাসিটি সেইটাই রাস্তার ক্যাপাসিটি। 40% লোক হাঁটে, তাদেরকে আগে সুরক্ষা দেওয়ার কথা ছিল, না আমরা তা দেইনি। তবে প্রকল্প পরিচালক বলছেন, পথচারীদের সুবিধায় প্রকল্প এলাকায় আন্ডারপাস সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের সুযোগ থাকায় সমস্যা হবে না। দুই রাস্তার পাশে যে ফুটপাথগুলো আছে সেগুলো আমরা রিনোভেট করে দেব। মেজর ফ্লাইওভারটা শেষ হয়ে গেলে ফুটওভার নির্মাণ করার সুযোগটা থেকেই যাবে, আন্ডারপাস করার সুযোগ রয়ে গেছে। ব্যস্ত শহরে এরকম ফ্লাইওভার ভবিষ্যতে নাগরিক জীবনে কতটা সমস্যা সৃষ্টি করতে পারে সেটা হয়তো সময় বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এরকম প্রকল্প হাতে নেওয়ার আগে গণপরিবহন ব্যবস্থা তথা মেট্রো রেল কিংবা বাস র্যাপিড ট্রানজিটের বিষয়গুলো মাথায় রাখা দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে এক গৃহবধূর হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 8টার দিকে কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহবধূ ময়না আক্তার জানান, সন্ধ্যার পর বাড়ির পাশে পুকুরে যাওয়ার সময় কয়েকজন মুখোশধারী তার মুখ চেপে ধরে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত পায়ে রগ কেটে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ময়নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নার অভিযোগ, যৌতুকের দাবি মেটাতে না পারায় কয়েকদিন আগে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। স্বামী ও তার পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার বাবা। চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ভোরে শিবগঞ্জ উপজেলার কানসার্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক সাদেকুল ইসলাম ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম। পুলিশ জানায়, রাতে ডিউটিতে থাকা 2 পুলিশ কর্মকর্তা ভোরে মোটরসাইকেল যোগে কানসার্ট থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার নির্দেশ দিয়ে ওভারটেক করতে গেলে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শরীরে আগুন নিয়েই দৌড়ে 7 তলা থেকে নিচে নামছিলেন সুমাইয়া বেগম। বাঁচাও বাঁচাও বলে হাজার আকুতি করেও প্রতিবেশীদের সাহায্য পাননি তিনি। উত্তরার গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্বামী সন্তানদের হারিয়েছেন। এখন আশঙ্কাজনক অবস্থায় তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সুমাইয়া বলেছেন, সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারই এক স্বজন রেকর্ড করেছেন কথাগুলো। পোড়া শরীরের কষ্ট ছাপিয়ে সুমাইয়ার এখন একটাই কষ্ট, কেউ যদি সেদিন এগিয়ে আসতেন হয়তো বেঁচে যেত তার স্বামী আর আদরের সন্তানরা। গ্যাসের পাওয়ার কম ছিল, গ্যাসে যখন উঠছে তখন আমাদের সিলিন্ডার গ্যাস ছিল না। আমার 3 দিন কিনে খাইছি খাবার, তবে মিস্ত্রি আইসে নিছে, ওইটা বাড়াই পাওয়ারফুল হয়েছে। তারপর থেকে আমাদের গ্যাস চালু হয়েছে। তখন গ্যাস লিক করতো, এখন গ্যাসের গন্ধ পাইছে, কিন্তু চুলা টুলা সবসময় জানালা খোলা থাকতো। তো আশেপাশে মানে চতুর্দিকে চুলা চেক করছে, তখন পাইছে কোনো সমস্যা নাই। গেল পরের দিন সকালে চুলা অল্প জ্বালাইয়া চায়ের পানি দিচ্ছিল। আর আব্বু বললেন 15 বেরোয় যাবো, নামাজ পড়ে আগে চায়ের পানি দিচ্ছে, তখন কোনো সমস্যা নেই। আব্বু বলে কি ঘরে গ্যাসের গন্ধ আসে, ফ্যানটা সাইডে দিয়ে এই ফ্যানটা ছাড়ছে। আমি চুলের কাছে গেছি, সাথে পর আব্বু জাহানরে খুলে পিসছিল আর ধাউ ধাউ করে সেকেন্ডের মধ্যে এত আগুন, আগুনটা লাগার সাথে সাথে বাথরুম গুলো আটকে গেল। আমি আর সেলেনা আব্বু নাইমে আসছি, পিচ্ছিটাও খুলে দৌড়ে নামতেছি আর চিৎকার করতেছে। গেট খুলে নামি আর চিৎকার করতেছে, আগুন লাগছে, সাহায্য করেন, আগুন লাগছে, বাঁচান বাঁচান বলছিল। 3 নম্বর ফ্লোর 4 নম্বর ফ্লোর দরজা খুলছে, খুললে আমাকে দেখে দরজা আটকে দিচ্ছে, স্পষ্ট মনে আছে। দরজা খুলে দেয় আগুন মানুষ নামতেছে, তার দরজা আটকে দেয়, কত অমানবিক। আমরা যখন 3 তলায় নামছি তত আগুন লাগে নাই, আমরা তো 7 তলা দিয়ে নামছি। ওই 3 তলার লোক যদি একটা তোষক আইনে জড়াই ধরতো, ওনার একটা তোষকে যাইতো, আমার বাচ্চাগুলো তো বাঁচত। পরে আমরা নিচে নাইমা পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, টাই নামি আমার গায়ে দিছি। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। বলি কি আমাদের গায়ে একটা চাদর দেন, আমার গায়ে, মহিলা মানুষ আমার একটা চাদর দেন, কেউ দেয় না। শেষে দারোয়ানরে বলছে কি আমার 2 ছেলে আটকা পড়ছে উপরে,
আপনারা তাড়াতাড়ি যান। শালিনের গায়ে পায়ে থাক থাক হয়ে গেছে। বলে কি আম্মু আমি তো বাঁচবো না, আমারে মাফ করে দিও আম্মু। বাবা তুই বাঁচিস, আমি মরে যাই। সাম্প্রতিক গ্যাস দুর্ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যে কোনো ধরনের গ্যাস দুর্ঘটনা রোধে গ্রাহকদের সচেতনতাই সবচেয়ে জরুরি। এছাড়া এ ধরনের ঘটনা ঘটলে প্রাথমিকভাবে ভুক্তভোগীরা কী করা উচিত সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। গতকাল রাতে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শরীরে আগুনের জন্য কিন্তু কম্বল দিয়ে ঢাকাটাই যথেষ্ট নয়, তাকে অবশ্যই পানি দিয়ে ঠান্ডা করতে হবে। খুব উপযোগী হলো যে ঝর্ণার নিচে বসিয়ে দেওয়া, কিংবা যদি বাথটবে দিয়ে পানি ঢেলে তাকে রাখা, আর তাও যদি সম্ভব নয় পাইপ দিয়ে সঙ্গে সঙ্গে তার উপরে পানি অনবরত দিতে থাকতে হবে। কারণ হলো যে উপরে চামড়া যখন আগুন লাগে তখন আগুনটা ভিতরের দিকে যেতে থাকে। আমাদের যে দুর্বল জায়গাটা হলো যে শ্বাসনালী, যখনই আগুন লাগে তখন মুখটাকে ঢাকতে হবে কাপড় দিয়ে, রুমাল দিয়ে, যা আছে ওড়না দিয়ে মুখটাকে ঢাকতে হবে, যাতে করে তাপটা ফিল্টার্ড হয়ে যেন ভেতরে ঢুকে। গেল কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সর্বশেষ সার্বিক সুদের হার কমে দাঁড়িয়েছে 6.34%। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হারও কমায় চরম বিপাকে পড়েছেন ব্যাংকের সুদের উপর নির্ভরশীল মধ্যবিত্ত শ্রেণী। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে বর্তমানে আমানতের সুদের হার কিছুটা কমলেও আন্তর্জাতিক হিসেবে তা যথেষ্ট রয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল বছরের শেষে বেসরকারি ব্যাংক এবং চলতি বছরের শুরুতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণের সুদ হার কমাতে শুরু করে। একই সঙ্গে দীর্ঘ কিংবা স্বল্পমেয়াদী সব ধরনের আমানতের সুদের হার কমতে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ফলে দীর্ঘমেয়াদী আমানতের সুদের টাকায় যেসব মধ্যবিত্ত এবং অবসরনীয় ব্যক্তিদের সংসার চলে তাদেরকে পড়তে হচ্ছে চরম বিপাকে। যারা সরকারি চাকরি করে তাদের বেতন বেড়ে গেছে, কিন্তু আমাদের তো কোনো কিছুই হয় নাই, যার জন্য বাজারের সাথে আমরা তাল সামলাইতে পারছি না। আমাদের এখন পেনশনার সঞ্চয়পত্রের উপরে নির্ভরশীল, ইন্টারেস্টটা কমায় দিল, আমরা কিভাবে চলবো? আমাদের চলার আর গতি নেই। এদিকে তহবিল ব্যয় কমানো এবং ঋণের সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের সুদ কমাতে বাধ্য হচ্ছেন বলে জানায় বাণিজ্যিক ব্যাংকগুলো। এখন আমাদের ঋণের চাহিদা কম, সেই তুলনায় ডিপোজিট আমরা বেশি পাচ্ছি, যার ফলে ইন্টারেস্ট রেটটা কমে আসছে। গভর্নমেন্টের যে সঞ্চয়পত্রগুলো সেগুলো কিন্তু এখনো হাই রেটেই আছে, ব্যাংকের কমেছে। ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট 7-8%-এর মধ্যে 6-7-8%-এর মধ্যে চলে এসছে। সর্বশেষ 6.07% মুদ্রাস্ফীতি হিসেবে গড় সুদ হার 6.34 হলে বছর শেষে শূন্যের কাছাকাছি থাকে আমানতকারী ব্যাংকে রাখা অর্থ। এমন হিসেবের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে আমানতে নিরুৎসাহিত নয়, বরং বিনিয়োগের দিকে বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সমাজের মধ্যে বিনিয়োগটাকেই প্রাধান্য দেবার সময়, সুতরাং এই জায়গায় আমানতকারীদের আমরা নিরুৎসাহিত করছি না, কিন্তু সুদের হারটা কমে আসছে। তারপরও আন্তর্জাতিক বাজারের তুলনায় এটা কম না, এটা একটু বেশি আছে। 6.34 ভাগ হচ্ছে গড় আমানতের সুদের হার। সেটা না কমলে তো আমাদের ঋণ দেবার যে লেন্ডিং রেট এটা কমবে না। তবে শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমাতে পারলে আমানতের সুদ হার না কমিয়েও ঋণের সুদ হার কমানো সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনে প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। এবার এশিয়া কাপের খবর। আবারও ক্রিকেট বিশ্ব শুনল বাঘের গর্জন। এবারে বাঘের থাবায় তছনছ পাকিস্তান, সেই সঙ্গে প্রতিশোধের 16 আনা পূরণ করল টাইগাররা। কারণ 2012 সালের ফাইনালে এই মিরপুরে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। এ জয়ে স্বপ্নিল ফাইনালের মঞ্চে উঠল বাংলাদেশ। 6 মার্চ স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। ইতিহাস রচনার এদিন পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 129 রান করে পাকিস্তান। জবাবে 5 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে নন স্ট্রাইকের থেকে যিনি দলের হার দেখেছিলেন সে মাহমুদুল্লাহর হাত ধরে আসলো কাঙ্ক্ষিত জয়। সেই সঙ্গে নেওয়া হলো মধুর প্রতিশোধ। আবারও এশিয়া শ্রেষ্ঠত্বের ফাইনালে বাংলাদেশ। অগ্নিঝরা মার্চে
আবারও গর্জন বাঙালিদের। শেষ 2 ওভারে যখন দরকার 18 রান, স্মৃতিতে 4 বছর আগের এশিয়া কাপের ফাইনাল, কিন্তু এবার আর কাঁদতে হয়নি। মিরপুরের গ্যালারি মাতল জয়োল্লাসে। পুরো ম্যাচে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির মুখে হাসি ফুটেছিল হয়তো একবারই, সেটা টস জয়ের। কিন্তু দিনটা যে বাংলাদেশের তার ইঙ্গিত ছিল ম্যাচের প্রথম ওভার থেকেই। তাসকিনের দুর্দান্ত গতিময় বোলিংয়ে শুরুতেই কোণঠাসা পাকিস্তান। সেই চাপেই পরের ওভারে আলামিনের প্রথম বলে আউট খুররম মঞ্জুর। পিএসএল এর দুর্দান্ত ফর্মে থাকলেও এশিয়া কাপে নিজের ছায়ায় ঢাকা শারজিল খান। টুর্নামেন্টে প্রথমবারের মতো বল হাতে নিয়ে উইকেট আরাফাত সানির। কাঁপতে থাকা পাকিস্তানের টপ অর্ডারকে একরকম ধসিয়ে দেয় ম্যাশকিন। হাফিজ 2 ও আগের ম্যাচে 50 পাওয়া উমর আকমল যখন ফিরলেন স্কোরবোর্ডে, তখন পাকিস্তানের রান 4 উইকেটে 28। প্রথম 10 ওভারে আফ্রিদির দল তুলল মাত্র 34 রান, যা তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন। কিন্তু মিরপুরের উইকেটে দেখে শুনে ব্যাট করলে যে রান আসবে সে পথ দেখালেন সরফরাজ ও শোয়েব মালিক জুটি। পঞ্চম উইকেটে নিজেদের টি-20 ইতিহাসে সর্বোচ্চ 70 রানের জুটি গড়েন এই দুজন। শোয়েব 41 করে ফিরে গেলেও সরফরাজ ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন। পাকিস্তানের শেষ 5 ওভারে আসে 50 রান, যাতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন হলেও লড়াই করার মতো 129 রানের পুঁজি পায় আফ্রিদিরা। টি-20 ইতিহাসে আগে ব্যাট করে 130 বা তার কম রান করে মাত্র একবারই জিতেছে পাকিস্তান। তার বিপরীতে টাইগারদের টি-20তে আগে 17 জয়ের 10টি পরে ব্যাট করে। এমন পরিসংখ্যানের সঙ্গে দলে ফেরা তামিম ইঙ্গিত দিচ্ছিলেন দুর্দান্ত সূচনার। এবারের আসরে আমিরকে প্রথম ছক্কা হাঁকান সন্তানের মুখ দেখে দেশে ফেরা তামিম, তবে ইনিংসটা বড় করতে পারেননি, আউট হন 7 রানে। কিন্তু ওপেনিংয়ের পুরনো সঙ্গে ফিরে গেলেও ছন্দে ফেরার ইঙ্গিত সৌম্যর। দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়ে বসেন সৌম্য। মাঝে দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির 14 রানে ফিরে যান। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম 50 থেকে 2 রান দূরে থাকতে সৌম্য আউট হলেও তখনও উইকেটে মুশফিক সাকিব। তবে 16 রানের ব্যবধানে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে মুশফিক ও সাকিব আউট হলে মিরপুরের গ্যালারিতে বাড়তে থাকে উত্তেজনা, সাথে আস্কিং রান রেটও। হাতের মুঠোয় থাকা ম্যাচ তখন ফসকে যাবার উপক্রম। কিন্তু মাশরাফি শুধু অধিনায়কই না, ক্রিকেটার হিসেবেও যে অনন্য তার প্রমাণ আবারও দেন। আমিরের পরপর 2 বলে 2-4 তুলে নিলে ম্যাচের পাল্লা আবারও হেলে যায় টাইগারদের দিকে। সেখান থেকে আর ফিরতে পারেন আফ্রিদির দল। ক্রিকেটে পাকিস্তানের দাপট যে এখন অতীত তা আবারও প্রমাণ করে টাইগাররা। যে পাকিস্তান টানা 16 বছর অজেয় ছিল, তাদেরই টানা 5 ম্যাচে হারালো মাশরাফির বাংলাদেশ। পারেনি শ্রীলঙ্কা, পারল না পাকিস্তান। সব সংশয় উড়িয়ে দিয়ে টি-20-র সবচেয়ে অভিজ্ঞ দলটিকে বাংলাদেশ হারালো নিজেদের চেনা মঞ্চে। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটা মাশরাফির জন্য জয় করতে চায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, টাইগার অধিনায়ক ও ভক্ত সমর্থকদের প্রতিক্রিয়া থাকছে সংবাদের শেষাংশে। খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ হেল মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার প্রতিবাদে বিএমএ খুলনা শাখার ডাকে দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন সরকারি ও প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখন দেখা দিয়েছে। এর একটি কারণ, সেটি হচ্ছে খুলনার তেরখাদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসক, সেই চিকিৎসককে মারপিটের প্রতিবাদে এবং তাকে আহত করার প্রতিবাদে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা তারা ধর্মঘট ডেকেছে এবং খুলনার সরকারি এবং বেসরকারি যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো তারা ধর্মঘট ডেকেছে এবং চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান বন্ধ রেখেছে। তো আমরা আব্দুল্লাহ হেল মামুনকে আহত করার প্রতিবাদে গতকালও সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং গতকাল তারা এই কর্মসূচিটা ঘোষণা করেছিল এবং এর ফলে আমরা সকালে এসে দেখেছি যে খুলনা মেডিকেল কলেজের আউটডোর এবং যারা আউটডোরে চিকিৎসা নিতে আসে প্রায় 1000 রোগী, তারা কিন্তু টিকিট কেটে তারপরে সেই টিকিটটা কিন্তু ফেরত দিয়েছে এবং চিকিৎসকরা যেহেতু তারা চিকিৎসা সেবা থেকে বিরত রেখেছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে কিন্তু এখানে যে দৃশ্যটি দেখা যাচ্ছে যে এখানে যে রোগীরা এখানে ভর্তি রয়েছে, সেই ভর্তি রোগীদের কিন্তু এখানে সকাল থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে আসেনি। শুধুমাত্র ইন্টার্ন যে চিকিৎসকরা রয়েছেন তারা এখানে তাদেরকে সেবা প্রদান করছেন এবং প্রতিটা রোগীর কাছে এখনো পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি, যে কারণে
যে কারণে কিন্তু এই ভোগান্তিটা আরো চরমে রয়েছে। তো আমরা একটু একজন রোগীর সাথে কথা বলবো। আচ্ছা, এখানকার সকাল থেকে কি অবস্থা? ডাক্তার এসছে? কোনো ডাক্তার আসে নাই, কোনো ডাক্তার আসেনি, কোনো ওষুধও দেয় না। তো কেমন অবস্থা এখানে রোগীদের? যে আমাদের তো অবস্থা খুব, হাঁটা করতে পারে না, হেঁটে বাথরুমে যেতেও পারে না, এই অবস্থা। ওষুধ পানি তো কিছু নাই। শাফিন, আমরা একজন রোগীর কথা শুনছিলাম, তিনি আমাদেরকে জানালেন যে সকাল থেকে এখানে কোনো চিকিৎসক আসেনি এবং চিকিৎসা সেবা তারা পান নাই এবং কোনো ওষুধও তারা পান নাই, যে কারণে এখানকার রোগীদের চিকিৎসা সেবা কিন্তু আসলে বলা যায় যে পুরোপুরি ব্যাহত এবং ধর্মঘটের ফলে মুমূর্ষু অবস্থায় অনেক রোগী রয়েছেন। এখানকার শুধু সেবিকাদের আমরা দেখতে পাচ্ছি, সেবিকারা তাদের সেবা প্রদান করে যাচ্ছেন এবং এখানে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন। এছাড়া আপনারা জানেন যে খুলনা মেডিকেল হাসপাতাল 500 শয্যা থেকে উন্নীত করে 1000 শয্যায় করা হয়েছে, কিন্তু এখানকার আসন সংখ্যা না বাড়ায় এখানে কিন্তু প্রতিনিয়ত 1000-এরও বেশি রোগী এখানে কিন্তু ভর্তি থাকে এবং এখানে মেঝেতে এবং হাসপাতালের মেঝেতে এবং সিঁড়িতে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে রোগীরা কিন্তু এখানে চিকিৎসারত অবস্থায় রয়েছে এবং এছাড়া কিন্তু আসন যেখানে এখানে সীমিত থাকার কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে এমনিই চিকিৎসকদের হিমশিম খেতে হয়। তারপর যে আজকে ধর্মঘট, এই ধর্মঘটে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন বেশি। এছাড়া কিন্তু আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা বলছে দাবি না মানা পর্যন্ত তারা আজকে পর্যন্ত তারা শুধু ধর্মঘট করবে এবং পরবর্তীতে আরো কর্মসূচি তারা দিতে বাধ্য হবে। তো এই ছিল শাফিন আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের ধর্মঘটের সর্বশেষ। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী তরিকুল ইসলাম জানাচ্ছিলেন সেখানকার চিকিৎসকদের কর্মবিরতির খবর। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি এ বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তি শিক্ষা এবং গবেষণায় দেশের 125টি উপজেলায় নির্মাণ করা হয়েছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুরুতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও এখন তা বাস্তবতা। যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। সে সময় নানা সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, রাস্তাঘাট অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ একটু সমস্যা পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে না, বাংলাদেশ সত্যি ডিজিটাল। শেখ হাসিনা বলেন, তার সরকারের উন্নয়নের মূল লক্ষ্য ধনী আর গরিবের বৈষম্য কমিয়ে আনা। তাই উন্নয়নের সুফল শহরের পাশাপাশি গ্রামের তৃণমূল মানুষের কাছেও পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। এই নতুন প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরো ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা, এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটারের উপরে ট্যাক্স তোলা বা এইটাকে আরো সার্বজনীন করা, এটা কিন্তু সবসময় আমার ছেলে সজীব অজের জয় সেই কিন্তু পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তার কাছ থেকে আমরা পরামর্শ নিই। প্রথম পর্যায়ে 125টি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 160টি, তৃতীয় পর্যায়ে 170টি এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় নির্মাণ করা হবে এমন প্রশিক্ষণ কেন্দ্র। সকলে উপহার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় দুই ভাই বোন অরণি ও আলভি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাবা, মা ও খালা এখন র্যাবের জিম্মায়। স্বজনরা জানান, গতকাল বেলা 11:15 দিকে র্যাব 3-এর একটি দল তাদের জামালপুরের বাসায় আসে।
পরে তারা নিহত অরণি ও আলভির বাবা মা ও খালাকে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় র্যাব কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানার জন্য নিহতের বাবা মাকে আরও জিজ্ঞাসাবাদ করতে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার রাতে 2 শিশুর লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছায়। এর আগেই তাদের বাবা মা সেখানে চলে যান। সোমবার দুপুরে বাসি খাবার খেয়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু পরদিন ফরেনসিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায় রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় মেলে আঘাতের চিহ্ন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই শতভাগ নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্য ও চিকিৎসকদের বক্তব্য মাথায় রেখে ভাই বোন হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশও। গতকাল দুপুরে সময় সংবাদকে তিনি কথা জানান। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে যেসব আলামত, ওই খাবার তাছাড়া খাবারের যেসব আলামত আমরা সংগ্রহ করেছি, সেগুলো ফরেনসিক টেস্টের জন্য আমরা মহাখালীতে পাঠিয়েছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সেগুলো পেয়ে যাব। আর এর মধ্যে আমরা খুব চেষ্টা করতেছি ময়নাতদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি সংগ্রহ করার। আর তার বাবা অভিযোগ দিলে সেই অভিযোগ আমরা নেব, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। আর যদি তারা একান্ত অভিযোগ না দেয়, সেক্ষেত্রে আমরা আপনাদের আইনগতভাবে যে ব্যবস্থা আছে, আমরা সিনিয়রদের সাথে কথাবার্তা বলে সেই ব্যবস্থা নেব। এদিকে ভাই বোন হত্যার ঘটনায় ভিসেরা ও খাদ্য পরীক্ষার জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। সময় সংবাদে আরও থাকছে, গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি নির্মাণে নানা অভিযোগ। নিয়ম ভাঙছেন নির্মাতারা, নেতিবাচক প্রভাব পড়ছে চলচ্চিত্র শিল্পে। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন 3 মার্চ। মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের এদিনে ভোরে জামায়াত শিবির ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন মসজিদের মাইকে সাইদিকে চাঁদে দেখা গেছে গুজব ছড়িয়ে জেলায় নারকীয় তাণ্ডব চালায়। তাদের এ ধ্বংসযজ্ঞ থেকে মানুষ, দোকানপাট, অফিস আদালত, থানা, এমনকি পুলিশ ফাঁড়িও রক্ষা পায়নি। ঘটনার 3 বছর পরও কোনো মামলারই বিচার কাজ শেষ হয়নি। সরকারি কৌঁসুলি জানান, বেশিরভাগ মামলার আসামি পলাতক থাকায় আইনি প্রক্রিয়া শেষ হতে দেরি হচ্ছে। আর জেলা পুলিশ সুপারের দাবি, ঘটনার পর সবগুলো মামলার চার্জশিট দেওয়া হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান। 2013 সালে 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 3 মার্চ ভোরে জেলার বিভিন্ন মসজিদের মাইকে সাইদিকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12 উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলেই এখনো আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। এই তাণ্ডবের কথা মনে হলে তো গায়ের লোম শিহরে হয়ে ওঠে। আমাদের করতোয়া কুরিয়াতে আক্রমণ করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে অগ্নিসংযোগ করে। আমার 2টা গাড়ি পোড়া হয়েছে, মোটরসাইকেল পোড়া হয়েছে, ফার্নিচার পোড়া হয়েছে। যদি 15 থেকে 20 মিনিট থাকতাম, হয়তো সপরিবারে আমরা ধুমার চোটে আমরা মারা যেতাম, নিঃশ্বাস বন্ধ হয়ে। ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টে বিচারাধীন অধিকাংশ মামলার আসামি পলাতক থাকায় বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানান সরকারি কৌঁসুলি। অনেক মামলার আসামি পলাতক আছে, তাদের পরোয়ানা যাবে। এই পরোয়ানার পর যদি তাদের না পাওয়া যায়, তদন্তকারী এই রিপোর্টের প্রেক্ষিতে আদালত এটাকে পেপারিং করবেন। লোকালে পেপারিং করার পর এই বিচারগুলো শুরু হবে। জেলা শীর্ষ পুলিশ কর্মকর্তা বলছেন, ঘটনার পর 58টি মামলা সবগুলি অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাইদির রায়কে কেন্দ্র করে বগুড়া জেলায় মোট 58টি মামলা রুজু হয়েছিল এবং সবগুলো মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালতে এই মামলাগুলো বর্তমানে বিচারাধীন আছে। 2013 সালে 28 ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলাতে চলা নাশকতায় মামলা হয়েছে 58টি। সবকটি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এ সময় প্রাণ হারায় 13 জন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার গ্রামগঞ্জে ও হাটে ঘাটে চলছে নির্বাচনী আলোচনা। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। আর সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। বাহার রাহানের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত চলছে নির্বাচনী আলোচনা। আর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সৃষ্টি হয়েছে ভিন্ন আমেজ। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। এখন তো আর মানুষ বোকা নাই, মানুষ এখন সচল, ভালো মন্দ যাচাই করে ভোটটা প্রয়োগ করে। যে জনগণের সেবা করতে পারবে তাকেই ভোট দেবে। আওয়ামী লীগ, বিএনপি, ধানের শীষ এসব আমরা কিছু জানি না। গ্রাম অঞ্চলের উন্নয়ন হবে এমন একটা প্রার্থীকে আমি বেছে নিতে চাই। বাল্যবিয়ে বন্ধ সহ এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমি প্রথমে জাফরগঞ্জে মাদকমুক্ত করব, বাল্যবিয়ে তো হবেই না, আর এলাকার উন্নয়ন থেকে পিছপাবো না। আমি আশা করব প্রশাসন সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা অবাধ নির্বাচন দিয়ে জনগণকে খুশি করে এবং জনগণের প্রাণের দাবিগুলা তারা পূরণ করেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে যে বাহিনী নিয়োগ করা দরকার এবং সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করে নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। দেবিদ্বার উপজেলার 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 70 জন সহ 648 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, কুমিল্লা। স্বাধীনতার পর থেকেই নানা দেশের সাথে নিয়ম মেনে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ হলেও গত 2 বছর ধরে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ বিষয়ে উঠেছে নানা অভিযোগ। চিত্রায়ন, কলাকুশলীর সংখ্যা সহ নানা নিয়ম ভাঙছেন নির্মাতারা, আর এতে নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে, এমন মত সংশ্লিষ্টদের। আর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। 1973 সালে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি চলচ্চিত্রে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ। মনের মানুষের খোঁজ বড় জটিল বাবু মশাই। এরপর গৌতম ঘোষ সহ বেশ কজন নির্মাতা নির্মাণ করেন বেশ কটি জনপ্রিয় চলচ্চিত্র। তবে 2014 সালে নির্মিত একটি ছবি দিয়ে এক্ষেত্রে বিতর্কের শুরু হলেও তা আমলে না নিয়ে পরবর্তীতে তৈরি হয় এরকম আরো বেশ কিছু ছবি। দুদেশের কলাকুশলীদের সমান অংশগ্রহণ সহ নির্মাণের অনেক শর্ত পূরণ না হলেও দুদেশেই মুক্তি পায় ছবিগুলো। কলকাতায় মুখ থুবড়ে পড়লেও ব্যবসা করে বাংলাদেশে। আর এই ধরনের অসমতা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন এদেশের নির্মাতারা। ভারতীয় পরিচালকরাই যৌথ প্রযোজনা নামে ছবি করছেন, বাংলাদেশের বাজার দখলের চেষ্টা করছেন। বাংলাদেশের চলচ্চিত্র এখন একটা হুমকির মুখে। এইরকম একটা পরিস্থিতিতে ভারতীয় ছবির আগ্রাসনের মুখে আমাদের আবার পড়তে হয়, সেটা খুব খারাপ হবে। অসঙ্গতি কিন্তু অনেক জায়গায় হচ্ছে। নিশ্চয়ই আমাদের কতগুলি পলিসি আছে যে আমাদের এখানে কিভাবে ছবি আসবে, কিভাবে যাবে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রি একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছে, সেখানে কেন ভারতীয় ছবি আমাদের এখানে আসবে? তবে ভারতীয় নির্মাতা মনে করেন এ ধরনের অনিয়মের জন্য মুদ্রা বিনিময় সমস্যাই দায়ী। বাংলাদেশের টাকা বাংলাদেশে খরচা করতে হবে, ইন্ডিয়ান টাকা ইন্ডিয়াতে খরচা করতে হবে। সেখানে ভারসাম্য রক্ষা করাটা খুব কঠিন। এমন পদ্ধতি বার করতে হবে দুই সরকারের অনুমতি নিয়ে, যেখানে আরো ফ্রি ট্রেড করা যায়। বাংলায় থাকি, বাংলা খাই। যৌথ প্রযোজনার আড়ালে ভারতীয় আগ্রাসন কখনোই গ্রহণযোগ্য নয় বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তাই নিয়ম মেনে দুদেশের সমান স্বার্থ বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের পরামর্শ তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সেকেন্ডারি কোয়ালিটি স্টিল আমদানিতে বিএসটিআই এর সনদ দাখিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে রাজধানীর বংশালে এ মানববন্ধনে লোহা ও স্টিল ব্যবসার সাথে জড়িত কর্মচারী, দোকানদার, আমদানিকারক, লৌহ শিল্প কারখানার মালিক সহ বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় রাজধানীর পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দুপুর 12টা থেকে 2 ঘন্টার জন্য দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয় দুরভিসন্ধি ও উদ্দেশ্যমূলকভাবে সেকেন্ডারি কোয়ালিটি স্টিল শিট ও কয়েল বিএসটিআই কর্তৃক পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। এতে দেশের প্রায় 4 লক্ষ ছোট বড় শিল্প কারখানা কাঁচামালের অভাবে ধ্বংস হয়ে যাবে। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা।
আমাদের মালের স্যাম্পলগুলো কালেকশন করা হবে, তারপরে সেটা ঢাকায় এনে বিএসটিআর অনুমোদনের জন্য আমাদের অনেক সময় লাগবে এবং আমাদের ব্যাংক ইন্টারেস্ট হবে এবং আমাদের অনেক ড্যামারেজ আসবে। তো সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিএসটিআর অনুমোদনটাকে বাতিল করার জন্য। সিআর ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে অবৈধ বন্ডের মাল খোলা বাজারে বিক্রি করে তাদের উদ্দেশ্যই বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিএসটিআই এর নামে এই কাজগুলো সম্পন্ন করেছে। তারা চাচ্ছে যদি একটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে যদি আমরা একটা ভুল তথ্য দিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে আমরা আউট করে দিলে আমরা চোরা বন্ডালারা, আমরা চোরা ব্যবসায়ীরা আমরা এই দেশে এক হাতে একভাবে ব্যবসা করব। হাজার হাজার কন্টেনার যখন পোর্টে চলে আসবে আর বিএসটিআই যখন করানো হবে, টেস্ট করতে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, দেখা গেল একটা কন্টেনার যানজট সৃষ্টি হবে। দেশের বাইরের খবর। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেত্রা প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত 18 বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার কুনেত্রের আল ইসা গ্রামে বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির একটি ক্যাম্পে এই হামলা চালানো হয়। হামলার পর অনলাইনে প্রকাশিত এক ছবিতে ঘটনাস্থলে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও নিহতদের একটি ট্রাকে তুলতেও দেখা যায় ওই ভিডিওতে। তবে হামলার দায় এখন পর্যন্ত স্বীকার না করলেও আইএস অথবা আইএস সংশ্লিষ্ট কোনো ইসলামী জঙ্গি গোষ্ঠী হামলাটি চালিয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিদ্রোহীরা। তবে হামলার সঙ্গে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির কোনো যোগসূত্রতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবারও এশিয়া কাপ প্রসঙ্গ। চাপমুক্ত হয়ে খেলার কারণেই পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে বোলিংয়ে দারুণ সূচনা পাওয়ায় পরবর্তীতে ম্যাচের প্রতিটি মুহূর্তে তা আত্মবিশ্বাস জুগিয়েছে বলেও জানান তিনি। আর বোলিংয়ে তাসকিন, আলামিন ও ব্যাটিংয়ে সৌম্যর প্রশংসা করেন ম্যাশ। অন্যদিকে ম্যাচ হারলেও দলের বোলারদের প্রশংসা করলেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। পাশাপাশি বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতেছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দুই দলের অধিনায়ক। টস হারলেও আমাদের বোলিংয়ে তাসকিন প্রথমেই ওদের চাপে ফেলে দিয়েছিল, সেটাই আমাদের পরে এগিয়ে দিয়েছে। আলামিনও দারুণ বল করেছে। ব্যাট হাতে সৌম্য আর রিয়াদ ম্যাচে জয়টাকে আরো পরিষ্কার করে তুলেছে। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটাও চাপ মুক্ত হয়ে খেলতে চাই, সেই সাথে ধন্যবাদ দিতে চাই সমর্থকদেরকেও। আসলে বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতে নিয়েছে। আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাটসম্যানরা জয়ের জন্য স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি করতে পারেনি। আশা করি ওয়ার্ল্ড টি-20-তে ভালো করব। 2012 সালের পর আবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। টাইগারদের দারুণ এই অর্জনে উল্লাসে ফেটে পড়েছে দেশের ক্রিকেট প্রেমীরা। নেচে গিয়ে টাইগারদের জয় উদযাপন করেছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর সহ রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে টাইগারদের জয়ে রাস্তায় নেমে আসেন সমর্থকরা। এ ম্যাচের মতো ফাইনালেও শিরোপা জিতবে টাইগাররা, এমন স্বপ্ন এখন দেশের ক্রিকেট প্রেমীদের। আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে। 2012 সালে যে বাংলাদেশ ছিল, আজকে যে বাংলাদেশ আমরা খেলা দেখলাম, আমরা ইনশাআল্লাহ অনুপ্রেরণা নিতে পারি, আমরা কাপ নিব ইনশাআল্লাহ। পাকিস্তানের সাথে যে জয়টা হয়েছে, এটা আমাদের সবার আনন্দ উল্লাস, এটা আমরা অনেক বুক করতেছি। পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে এই ভারতকে ধরিয়ে দেওয়া, আমি সবার কাছে দোয়া চাই, আমরা বাংলাদেশ আমাদের ময়মনসিংহের গর্বের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স আমাদের নেক্সট প্রত্যাশা এই এশিয়া কাপ আমাদের বাংলাদেশের কাছেই থাকবে। ফুটবল প্রসঙ্গ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি পেলেন জাতীয় দলের 7 ফুটবলার। তবে জাতীয় দল থেকে নিষিদ্ধ হলেও খেলবেন ঘরোয়া ফুটবল লিগে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম এবং জাহিদ হোসেনকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। তবে 6 মাসের জন্য জাতীয় দলের বাইরে থাকবেন ইয়াসিন খান এবং সোহেল রানা। এছাড়াও আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না এবং গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে সতর্কতামূলক চিঠি দিতে বলেছে বাফুফে। সাব ফুটবলে সীমাহীন ব্যর্থতা প্রশ্ন তোলে ফুটবলারদের সামর্থ্য নিয়ে। লাল সবুজের প্রতিনিধিত্ব করা মামুনুল জাহিদদের দেশপ্রেমের ঘাটতির গুঞ্জনেও ডালপালা গজায়। মরার উপর খরার ঘা শেখ আসলামের সেই তির্যক মন্তব্য, অতঃপর পদত্যাগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গড়ে তোলা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টেই পাল্টে যায় গতিপথ। তবুও আশা করা হচ্ছিল জরিমানায় গুণে জর্ডানের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন ফুটবলাররা, কিন্তু বিধিবাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সভায় শাস্তি দেওয়া হলো ফুটবলারদের। ইয়াসিন খান এবং সোহেল রানা
এই দুজনের অভিযোগের আমরা সত্যতা পেয়েছি এবং সেই ভিত্তিতে এই দুজনকে আমরা জাতীয় দল থেকে 6 মাসের সাসপেনশন দিচ্ছি। মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমরা অত্যন্ত গুরুতর পেয়েছি। তাদেরকে আমরা জাতীয় দল থেকে 1 বছরের সাসপেনশন দিচ্ছি। জাতীয় দলের কোনো খেলাতে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে শাস্তির খবরে বিস্মিত জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন দেশসেরা এই মিডফিল্ডার। অন্যায় করি নাই, এই অন্যায়ের দায় নিয়ে এখন আমার সাসপেনশন আর হলো বাংলাদেশে 10 বছর 10 ইয়ার্স সার্ভিস দেওয়ার পর তার প্রতিদান দিল, গিফট দিল আমাকে। এদিকে শাস্তি মেনে নিয়েছেন আরেক ফুটবলার ইয়ামিন মুন্না। আমি আমার নিজে থেকেই শুধরানোর চেষ্টা করবো এটা নেক্সট টাইম না হওয়ার জন্য। বাট আমি যখনই ন্যাশনাল ক্যাম্পে থাকি তখন নিজেরই চিন্তা করে থাকি যে কিভাবে নিজের ডিসিপ্লিনটা ঠিক রাখা যায়। ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে দেশের ফুটবলের সাফল্য। এক সময়ের সফলতার গল্প এখন বইয়ের মলাটে বন্দী। ঝিমিয়ে পড়া ফুটবলের জন্যই এটা কি অশনি সংকেত? রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। স্বর্ণ, জাল মুদ্রা, কোকেন ঢুকছে দেদারসে। সত্যতা স্বীকার করল পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। উত্তরায় গ্যাস বিস্ফোরণে মারাত্মক দগ্ধ সুমাইয়ার আক্ষেপ, হাজার আকুতিতেও এগিয়ে আসেনি কেউই। একটু সাহায্য পেলে এতজনকে মরতে হতো না। নিচে নাইমা পুরো কাপড় তো পুড়ে গেল। নিচে ছিল সালার চোট, ওটাই নামে আমার গায়ে দিছি। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। এবার পিরোজপুরে কেটে নেওয়া হয়েছে গৃহবধূর হাত পায়ের রগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় এই হামলা, অভিযোগ নির্যাতিতার। মগবাজার মৌচাক ফ্লাইওভার বাড়াবে যানজট ও পথচারীদের দুর্ভোগ। বাধা হবে মেট্রো রেল নির্মাণে, বলছেন বিশেষজ্ঞরা। তবে মানতে নারাজ প্রকল্প পরিচালক। এবং 2012-র প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। আফ্রিদিদের 5 উইকেটে হারালো মাশরাফিরা। টাইগারদের অর্জনে উচ্ছ্বসিত সমর্থকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের অনুষ্ঠান আর খবর জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।